আর পারা যায় না। এই জীবনটা একদম তিতা হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত শুধু নেই আর নেই। আমার কপালটাই যদি পোড়া না হতো তাহলে কি আর এ বাড়িতে বিয়ে হয়? চুপ করো মিস্ত্রি, লোকে শুনলে কি বলবে? স্বামীরা ঘরে ফিরলে তাদের গরম ভাত খেতে দেব, সেটাই তো শান্তি। রাখো তো তোমার শান্তি। শান্তি কি আর চাল আর ডাল কিনে আনবে? আমার বোনেরাও আমার মতো একই ঘানিতে পড়েছে। এদিকে দেখো, সেই সকাল থেকে ধান শুকোচ্ছে, যেন ওই এক মুঠো ধান দিয়েই বছর চলে যাবে। এরে দীপা, আবার কে নিয়ে শুরু করলি সকাল সকাল? সত্যি কথাই তো বলছি দিদি, আমাদের বাবা মা মরে গিয়ে বেঁচে গেছে। মেয়েদের এই দুরবস্থা তো দেখতে হচ্ছে না? আমারও মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। ছি, এসব অলক্ষণের কথা মুখে আনতে নেই। দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। তো জামাইরা তো চেষ্টা করছে। কি চেষ্টা করছে? সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় আর সন্ধ্যায় খালি হাতে ফেরে। ওই দেখো ওনারা আসছেন। আজকেও নির্ঘাত কপালে কিচ্ছু জোটেনি। কি হলো? বাজার থেকে কি আনলি? কিছু না। কিছু না মানে? সারাদিন ধরে কি করলি তাহলে? মহাজনের কাছে যাসনি? গিয়েছিলাম, খরা চলছে, কোথাও এক ফোঁটা জল নেই। মহাজন বলল সব কাজ বন্ধ, একটা লোকও নিচ্ছে না। ভাইজান, আমি নদীর ওপারে গিয়েছিলাম, যদি কিছু মাছ পাওয়া যায়, কিন্তু কিন্তু জল শুকিয়ে গেছে, একটা পুঁটি মাছও পেলাম না। ব্যাস হয়ে গেল। আজকেও তাহলে উপোস, কালকেও উপোস ছিলাম। এইভাবেই শুকিয়ে শুকিয়ে মরতে হবে আমাদের। আমি বলে দিচ্ছি, আমার দ্বারা আর এসব অভাব সহ্য হবে না। তাহলে তুই কি করতে চাস বল? ঘরে বসে তো শুধু শুধু বড় বড় কথা বলিস, একবারও তো কাজে যাস না। আমি কাজের পথ খুঁজে পেয়েছি, তোদের মতো বোকা নই আমি। কি পথ? চুরি ডাকাতি করবি নাকি এখন? না, তার চেয়েও সহজ পথ। আমি শুনেছি আমাদের শ্বশুর বাড়ি, মানে রূপা দীপাদের বাপের বাড়ি নাকি জঙ্গলের মধ্যে, আর ওদের বাবা নাকি অনেক বড় লোক ছিল। ভাইজান, ওসব পুরনো কথা কেন ওঠাচ্ছেন? বাবা সাধারণ একজন মানুষ ছিলেন। তোমাকে কে বলেছে সাধারণ মানুষের অত বড় কাঠের বাড়ি থাকে বুঝি? আমি ছোটবেলায় দেখেছি কত বড় বাড়ি ছিল। ঠিক, আর আমি নিশ্চিত ওই বাড়িটাতে মাটির নিচে কোথাও না কোথাও সোনা দানা মোহর লুকিয়ে আছে। বুড়োটা মরে যাওয়ার আগে কাউকে বলে যায়নি। তুই পাগল হয়ে গেছিস সূর্য? তুই তোর শ্বশুর বাড়িতে গিয়ে গুপ্তধন খুঁজবি? লজ্জা করে না? কিসের লজ্জা? পেট যখন চলে না তখন লজ্জা শরম সব পালিয়ে যায়। আমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা কালকেই সবাই মিলে জঙ্গলের বাড়িতে যাব। না ভাইজান, এটা ঠিক না। ওদের বাবা মা মারা যাবার পর ওই বাড়িটা এমনিতেই পড়ে আছে। লোকে ওটাকে ভুতুরে বাড়ি বলে। তাছাড়া ওটা এখন জঙ্গল, ওখানে বাঘ ভাল্লুক সাথে আরো অন্য জন্তু জানোয়ার থাকতে পারে। এ বাজে কথা, বাজে কথা। তোরা যাবি কিনা বল? তোরা না গেলে আমি দীপাকে নিয়ে একাই যাব। ওই গুপ্তধন পেলে আমি একাই সব নেব, তোদের এক পয়সাও দেব না। তোদের যা ইচ্ছে কর, আমি আমার স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে শীত কাটবার মতো কাজ করতে পারবো না। কেন পারবে না? আমাদেরও ওই সম্পত্তিতে হক আছে। বাবা মরে গেছে, এখন ওই বাড়ির যা কিছু আছে সব আমাদের। চলো, আমি তোমাদের সাথে যাব। না মিষ্টি, এমন করো না। জঙ্গলটা খুব বিপজ্জনক। রাজু ঠিকই বলেছে, এটা অধর্ম। আমি কিছুতেই এ কাজে সায় দেব না। তাহলে তোরা থাক এখানে না খেয়ে। আমি আর দীপা কালকে সকালেই রওনা হব। দেখি কপালে কি আছে। দিদি, তুই তোর স্বামীকে বোঝালি না কেন? সে তো বড় সাধু সাজলো। লজ্জা করলে না নারী দীপা? তুই স্বামীর কথা সায় দিলি? বাবা বেঁচে থাকতে আমাদের কি শিখিয়েছিলেন? পরিশ্রম করে যাও, লোভের পাপ। রেখে দে তো বাবার বুলি। বাবা যদি অতই জ্ঞানী হতেন তাহলে আমাদের জন্য কিছু সোনা দানা রেখে যেতেন। শুধু একটা ভাঙা বাড়ি ছাড়া কি পেয়েছি আমরা? দেখ না আমার হাত দুটো, একটা সোনার চুড়ি নেই। আহা মেরে দিদি, বাবা তো আমাদের শিক্ষা দিয়েছেন, সেটাই তো আসল সম্পদ। ওই শিক্ষা দিয়ে এখন পেট ভরবে? দেখিস, আমি আর সূর্য যখন মোহরের কলসি নিয়ে ফিরবো তখন তোদের এই বড় বড় কথা আর বেরোবে না। তুই একা যাবি ওই জঙ্গলে? তোর ভয় করে না? ভয় তো করে, কিন্তু অভাবের ভয়ের চেয়ে বেশি নয়। তুই যদি ভাইজানকে রাজি করাতে পারিস তাহলে সবাই মিলে গেলেই ভালো হয়। যা পাওয়া যাবে তিনজনে ভাগ করে নেব। আমি গুপ্তধনের লোভে যাব না। তবে তবে কি? তোরা একা গেলে যদি কোনো বিপদে পড়িস, সূর্য যা মাথা গরম, আর তুইও বোকা। তাছাড়া বাবা মায়ের বাড়িটা কতদিন ধরে ওভাবে পড়ে আছে, ভুতুরে বাড়ি বলে বদনাম রটেছে।
হ্যাঁ দিদি, চলো না সবাই যাই। এই সুযোগে আমরা বাপের বাড়িতে একটু পরিষ্কার করে আসবো, বাবার সেই স্মৃতিটুকু। হয়তো তোরা ঠিকই বলেছিস, গুপ্তধনের জন্য নয়, কিন্তু পরিবারের সবার একসাথে থাকাটা দরকার। সূর্য একা গেলে যদি কিছু হয়, আমরা নিজেদের রক্ষা করতে পারবো না। তাহলে তুই রাজীব ভাইকে রাজি করা, বল গুপ্তধন না, আমরা বাড়িটা দেখতে যাচ্ছি। তাই বলবো, চল ঘরে চল, আজ রাতেই যা হোক একটা ফয়সলা করতে হবে। আর কত দূর? আমার পা দুটো ছিঁড়ে গেল। উফ, কি জঙ্গল রে বাবা! আমার শাড়িটাও কাটায় আটকে গেল। দেখো তো মশাগুলো কেমন রক্ত চুষে খাচ্ছে। এর চেয়ে তো আমাদের ওই ভাঙা ঘরই ভালো ছিল। এই চুপ করো, চুপ করো, সোনার কলসির কথা ভাবো, তাহলে আর এই কষ্ট গায়ে লাগবে না। আস্তে কথা বল, এটা জঙ্গল, এখানে বন্য জানোয়ার থাকতে পারে। বাহ, জঙ্গলটা কি সুন্দর, কত রকম পাখি ডাকছে। সুদীপা, ওই ফুলটা দেখো কি সুন্দর লাল। হ্যাঁ, খুব সুন্দর। বাবা বলতেন এই জঙ্গলে নাকি অনেক ঔষধি গাছ আছে। রাখো তো ওষুধি গাছ, আমরা এসেছি গুপ্তধন নিতে, পাতা গাছপাতা এসব নিতে নয়। যত সব। কি 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 ওরা বাঘ? পালা পালা! একটা খরগোশ। উফ, আমি তো মরিয়ে গেছিলাম রে বাবা। ভাইজান, তুমি তো ভাবিকে ফেলেই পালাচ্ছিলে। আরে আমি তোকে বাঁচাতে অন্যদিকে যাচ্ছিলাম, মানে আর নাটক করিস না তো, চল। ওই যে বড় বট গাছটা দেখা যাচ্ছে, রূপা বলেছিল ওই গাছটার পরেই ওদের বাড়ি, আর সামান্য পথ। আমার আর এক পা চলার ক্ষমতা নেই, আমার তেষ্টা পেয়েছে। আর একটু চল, বাড়িতে নিশ্চয়ই কুয়ো আছে। চলো সবাই পা চালাও। পৌঁছে গেছি, এই তো আমাদের বাড়ি। কাঁদিস না বোন, কতদিন পরে এলাম, বাবার সব স্মৃতি। বাড়ি তো বেশ বড়, এদিক ওদিক দেখো কোথাও খোঁড় বা দাগ আছে কিনা। ওই তো কুয়ো, চলো দেখি ভেতরে কিছু আছে কিনা। হ্যাঁ, গুপ্তধন তো কুয়োর ভেতরেই লোকে রাখে। দাঁড়াও, আমি একটা লম্বা লাঠি নিয়ে আসি। সূর্য থাম, এটা তো শ্বশুর বাড়ি, এখানে এসে এই অসভ্যতা করবি না। আগে আমরা সবাই মিলে বাড়িটা থাকবার মতো পরিষ্কার করব, তারপর অন্য কথা। আবার ওই বড় বড় কথা? আরে বাবা, পরিষ্কার তো করবই, কিন্তু আগে মালপত্রগুলো কোথায় আছে সেটা দেখি। তোর মাথায় কিচ্ছু ঢুকবে না। রূপা, সুদীপা, তোমরা ঘরের ভেতরটা দেখো, সাবধানে, সাপখোপ থাকতে পারে। আমি আর ঋষি বাইরের জঙ্গলটা পরিষ্কার করছি। আর আমি? তুই আর দীপা গিয়ে কুয়ো থেকে জল তোলবার ব্যবস্থা কর, যদি জল থাকে। যা। আহা, কত স্মৃতি এই ঘরটায়। দিদি মনে আছে ওই কোণে আমরা বসে পুতুল খেলতাম? হ্যাঁ, আর বাবা ওই চেয়ারটায় বসে বই পড়তেন, মা রান্নাঘর থেকে পিঠে ভেজে আনতেন। এগুলো মা নিজের হাতে সেলাই করেছিলেন। এই ঘরটা দেখ, এই মেজের তলায় কিছু একটা থাকতে পারে। কি করে বুঝলে? দেখছিস না, এখানকার কাঠটা কেমন যেন আলগা। দাঁড়া দাঁড়া, শাবলটা আনি। পেয়েছি পেয়েছি! আমি বলেছিলাম এই বাড়িতে কিছু আছে। দেখেছিস দাদা, আমি যা বলি তা ঠিকই হয়। এখন তোরা সবাই মিলে এটা তোল, এর ভেতরে মোহর আছে। তুই ঘরের মেঝে ভাঙলি কেন? এখন ওসব কথা ছাড়, এটা খোল। না ভাইজান, ওটা আমাদের বাবার সিন্ধুক, ওটা ভাঙবেন না। নিশ্চয়ই এর চাবি কোথাও আছে। চাবি খোঁজবার সময় নেই, আজকে সব ফয়সালা হবে, সরো। এই তো এই তো। কি কিচ্ছু নেই? এসব কি তাহলে? আমার কপালটাই পোড়া, সব মিথ্যে। বাবা আমাদের ঠকিয়েছে, কিচ্ছু রেখে যায়নি আমাদের জন্য। বুড়োটা একেবারে জোর ছিল। এটা তো মা পুজোর ঘর থেকে এনেছিলেন। এটা কি? চিঠি? কার চিঠি দিদি? এটা এটা বাবার হাতের লেখা। পড়ো রূপা, জোরে জোরে পড়ো, বাবা কি লিখেছে, পড়ো। আমার স্নেহের কন্যারা, রূপা, দীপা, সুদীপা, আমি জানি একদিন তোমরা এই বাড়িতে ফিরে আসবে। তখন হয়তো আমি বেঁচে থাকবো না। আমি জানি তোমরা হয়তো ভাবছো আমি তোমাদের জন্য কোনো ধন সম্পদ রেখে যেতে পারিনি। তোমরা হয়তো আমার উপর খুব রাগ করে আছো। ঠিকই তো, রাগ করবো না তো কি করব? চুপ কর দীপা, পড়তে দে। কিন্তু আমি তোমাদের জন্য যা রেখে গেলাম তার মূল্য 1000টা সোনার কলসির চেয়েও বেশি। তোমরা হয়তো সেই সম্পদ এখনো দেখতে পাওনি,
কারণ আমাদের আসল গুপ্তধন মাটির নিচে নয়, মাটির উপরেই আছে। মাটির উপরে মানে? এই বাড়ির চারপাশে জঙ্গল, এই উর্বর মাটি, এই পরিষ্কার হাওয়া, এটাই হলো আসল সম্পদ। আমি সারা জীবন দিয়ে এই জঙ্গলকে চিনেছি। এই প্রতিটি গাছ, প্রতিটি লতা আমার সন্তান সম। এই জঙ্গলে এমন সব ভেষজ গাছ আছে যা শহরে বড় বড় কবিরাজরা লক্ষ টাকা দিয়েও কিনতে রাজি। আমি বলেছিলাম না, বাবা বলতেন, কিন্তু সেই গাছ চেনার জ্ঞান লাগে। সেই জ্ঞান আমি রেখে গেলাম এই সিন্ধুকের পুঁথিগুলোতে। এই পুঁথিগুলোতে সব লেখা আছে, কোন গাছ কি কাজে লাগে, কোন মাটিতে কোন ফসল ফলালে তা সোনায় পরিণত হয়, মৌমাছি পালনের উপায়, স্বাদ তৈরির রহস্য সব আমি লিখে রেখেছি। ঋষি, পুঁথিগুলো? তোমাদের স্বামীরা যদি পরিশ্রমী হয় আর আমার এই জ্ঞানকে কাজে লাগাতে পারে, তবে এই জঙ্গল তোমাদের রাজার মতো করে রাখবে। আর যদি তারা লোভী হয়, শুধু মাটির নিচে সোনা খোঁজে, তবে এই জঙ্গল তাদের কিছুই দেবে না, শুধুই হতাশা দেবে। আমার আশীর্বাদ তোমাদের সাথে রইল। ইতি তোমাদের বাবা। কিরে, কি পেলি? আমি ওইদিকে জঙ্গল থেকে এরকম বুলো আলু এনেছি। বাবা লিখেছেন এটা সাধারণ আলুর চেয়ে 10 গুণ বেশি দামি। রূপা, তোমার বাবা তো আমাদের জন্য এক সাম্রাজ্য রেখে গেছেন। আমি তো বলেছিলাম, কিন্তু এই সাম্রাজ্য ভোগ করতে গেলে পরিশ্রম লাগবে। ধর এসব গাঁজাখুরি গল্প। গাছপাতা বেচে কেউ বড় লোক হতে পারে না। ওসব কবিরাজি এখন আর চলবে না। এসব ফালতু কাজে আমার সময় নেই। ঠিকই তো, 2-4টে গাছ বেচে কি হবে? আমার এসব ভালো লাগছে না। চলো আমরা গ্রামে ফিরে যাই, এখানে থাকলে না খেয়ে মরতে হবে। ফিরে যাবি? যা, তোদেরকে বারণ করেছে, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি আজকে। কি সিদ্ধান্ত? আমি আর ওই অভাবের গ্রামে ফিরবো না। আমি এখানেই থাকবো। বাবার এই বাড়ি আমরা নতুন করে সাজাবো। আমরা এই জঙ্গলকে কাজে লাগাবো। আমি বাবার দেখানো পথে চলবো। এই মাটি যদি সোনা হয়, তবে আমি আমার ঘাম দিয়ে সেই সোনা ফলাবো। আমিও থাকবো। এটা আমার বাপের বাড়ি। আমি আমার স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমার স্বামী যেখানে, আমিও সেখানে। তুই কি করবি? আমাদের সাথে থাকবি নাকি গ্রামে ফিরে গিয়ে সেই অভাবের জীবন কাটাবি? আমি তোদের মতো পাগল নই। আমি কালকে সকালেই দীপাকে নিয়ে ফিরে যাব। তোরা থাক এই জঙ্গলে গাছপাতা চিবিয়ে। হ্যাঁ, কি হবে এখন? ওরা তো সবাই এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমরা একা একা গ্রামে ফিরে কি করব? বোকার দল। ভাবছে গাছপাতা দিয়ে জীবন চলে যাবে। আমিও তো বোকা নই। কিন্তু আমার মনে হচ্ছে ঋষি ভাই যা বলছিল, ওই পুঁথিগুলোতে সত্যি কিছু থাকতে পারে। আরে আমারও তো তাই মনে হয়। তাহলে আমরাও থেকে যাব? না না, তার চেয়ে ভালো বুদ্ধি আমার মাথায় আছে। কি? ওই পুঁথিগুলো রাজীব বা ঋষির কোনো কাজে আসবে না। ওরা হলো চাষাভুষো মানুষ। কিন্তু আমরা যদি ওই পুঁথিগুলো শহরে নিয়ে যাই, কোনো বড় কবিরাজ বা কোম্পানির কাছে বিক্রি করি, তাহলে একটা বড় লক্ষ লক্ষ টাকা পাবো। তার মানে আমরা পুঁথিগুলো চুরি করব? আরে চুরি কেন? ওটা তো বাবারই জিনিস। ওদেরও তো হক আছে। রাজীব তো বড় ভাই সেজে এসব একা ভোগ করতে চাইছে। আমরা আমাদের ভাগ নিয়ে নেব। কিন্তু ওরা যদি টের পেয়ে যায়? কেউ টের পাবে না। ওরা এখন উঠোনে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখছে। চল, এই ফাঁকে পুঁথিগুলো নিয়ে আমরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। কালকে সকাল হলে আমরা আর পারবো না। হ্যাঁ চলো, এই ভাঙা বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। ঋষি, যা তো পুঁথিটা নিয়ে আয়। দেখি বাবা স্বাদ তৈরির ব্যাপারে কি লিখেছেন। আনছি ভাইজান। ভাইজান, পুঁথিগুলো তো নেই। নেই মানে? ভালো করে দেখ। আমি সব জায়গায় দেখেছি, যেখানে রেখেছিলাম সেখানে নেই। মেজ দিদি, ভাইজান, তোমরা কোথায়? ও মা, ওদের ঘরে দরজা তো খোলা। সর্বনাশ, তার মানে ওরা পুঁথিগুলো নিয়ে পালিয়েছে। ভাইজান, সূর্য ভাইজান আমাদের সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারলো। বাবার শেষ স্মৃতিটুকু। এখন কি হবে? বাবা সব লেখা চলে গেল। আমরা তো আর কিছুই চিনি না, সব শেষ হয়ে গেল। না না, সব শেষ হয়নি। কি বলছো তুমি?
সূর্য পুঁথি নিয়ে পালিয়েছে, কিন্তু আমাদের বাবার শিক্ষা তো নিয়ে যেতে পারিনি। সে আমাদের স্মৃতি কেড়ে নিতে পারিনি। ঋষি, তোর যতটা মনে আছে, রূপা তোর যতটা মনে আছে, তা দিয়েই আমরা শুরু করব। ভাইজান, এই চালানে প্রায় 20 কেজি স্বর্ণলতা আছে। শহরের মহাজন এবার অনেক খুশি হবেন। উনি বলেছেন পরের বার দ্বিগুণ দাম দেবেন। হ্যাঁ, আর ওই দেখ আমাদের বাগানের আমগুলো কত বড় হয়েছে। এ জঙ্গলের মাটি সত্যি সোনা ফলায়। বাবার একটা কথাও মিথ্যে ছিল না। সুদীপা, দেখ তো চালের গুঁড়ো দিয়ে কি সুন্দর পিঠে বানালাম। আমাদের আর কোনো অভাব নেই। বাহ দিদি, কতদিন পর আমরা এমন আনন্দ করে খাচ্ছি, সব তোমাদের জন্য। না, এসব আমাদের 4 জনের পরিশ্রমে হয়েছে। বাবা উপর থেকে দেখে নিশ্চয়ই আশীর্বাদ করছেন। শুধু ভাইজান আর ভাবির কথা ভেবে মাঝে মাঝে খুব খারাপ লাগে। জানি না ওরা কেমন আছে। পুঁথিগুলো বেচে ওরা হয়তো অনেক বড় লোক হয়ে গেছে। ওদের কথায় ভাবিস না ঋষি, ওরা লোভের পথে গেছে। আশা করি ওরা ভালো আছে। যেখানেই থাকুক ভালো থাকুক। এখন চল খেতে চল, অনেক কাজ বাকি। কি হলো, আবার কাশি? এই নাও, রুটিটা তুমি খাও। না, তুই খা, আমার খিদে নেই। আমাদের এ কি হাল হলো! সেই যে পুঁথিগুলো নিয়ে এলাম, ওই বদমাস কবিরাজটা আমাদের ঠকালো। আমি কি করে জানবো যে ওগুলো আমাদের ভাষা ছাড়া আর কেউ পড়তে পারবে না? বাবা সব এমনভাবে লিখে গেছে যে ওই জঙ্গল ছাড়া ওগুলোর কোনো মূল্য নেই। কবিরাজ তো মোটে 1000-5 টাকা দিল, তাও 2 মাসে পুড়িয়ে গেল। এখন না আছে ঘর, না আছে খাবার, আর তোমার এই অসুখ করলো। বাবারে, এই শহরের ধোঁয়া সহ্য হয় না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার খুব ভুল হয়ে গেছে সূর্য। আমি যদি দিদিদের কথা শুনতাম, যদি তোমার সাথে না আসতাম, ওরা নিশ্চয়ই এখন খুব ভালো আছে। হ্যাঁ, ওরা পরিশ্রমী আর আমি লোভী। আমি আমার ভাইদের ঠকিয়েছি। চলো আমরা ফিরে যাই, দিদি নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবে। ওরা খুব ভালো। কোন মুখে যাব? আমি ওদের পুঁথি চুরি করেছি, ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। না গেলে আমরা এখানে মরে যাব। আমি তোমাকে এভাবে মরতে দিতে পারবো না। চলো, কাল সকালেই আমরা রওনা দেব। যদি মরে যাই, ওই জঙ্গলের মাটিতেই মরব। ওই দেখুন, তারা যেন আসছে। ভাইজান, দিদি, ও দিদি, আমাদের বাঁচা, আমরা না খেয়ে মরে যাচ্ছি। দীপা, তোর এ কি অবস্থা? আর ভাইজান? মেজ দিদি, কি হয়েছে তোমাদের? কেন ফিরে এলি সূর্য? এ ভাইজান, আমাকে ক্ষমা করে দাও ভাইজান। আমি লোভে পড়ে অন্ধ হয়ে গেছিলাম। আমি জানোয়ার হয়ে গেছিলাম। শহর আমাদের সব কেড়ে নিয়েছে, আমার বিক্রি হয়ে গেছি। আমাকে একটা সুযোগ দাও ভাইজান, একটা সুযোগ। দিদি, তোমার কথাই ঠিক। লোভে পাপ, পাপে বিনাশ। আমাদের শাস্তি আমরা পেয়েছি, আমাদের আর তাড়িয়ে দিও না। পুঁথিগুলো কোথায়? এই কবিরাজ রেখে দিয়েছে, বিনিময়ে 5000 টাকা দিয়েছিল আমাকে। তুই আমাদের শুধু ঠকাসনি রে, তুই তোর শ্বশুর মশাইয়ের জ্ঞানকেও অপমান করেছিস। আমি তোকে কোনো দিনও ক্ষমা করতে পারতাম না। কিন্তু তুই আমাদের ভাই ভাইজান। বাবা বলতেন ভুলের ক্ষমা আছে। হ্যাঁ, বাবা চিঠিতে লিখেছিলেন এই জঙ্গল সবাইকে ক্ষমা করে দেয়, সবাইকে আশ্রয় দেয়। আমরা যদি আমাদের ভাই বোনকে আশ্রয় না দিই, তাহলে বাবার শিক্ষায় বৃথা হয়ে যাবে। ওদের থাকতে দাও ভাইজান। দেখছো না মেজ ভাইজানের কি শরীর খারাপ। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু একটা শর্তে। কি শর্ত ভাইজান? আমি সব মানবো, তোমার গোলাম হয়ে থাকবো সারা জীবন। গোলাম নয়, ভাই হয়ে থাকতে হবে। এই শ্বশুর বাড়ি আমাদের শিখিয়েছে পরিশ্রমী আসল সম্পদ। আজকে থেকে তোকেও আমাদের সাথে এই মাটিতে সোনা ফলাতে হবে। পারবি? পারবো, আমরা সব পারবো। তুমি যা বলবে তাই করব। আমি পারবো। পাপের প্রায়শ্চিত্ত করবো ভাইজান। আমি প্রমাণ করে দেব যে আমিও পরিশ্রম করতে পারি। তাহলে ওঠ, কালকে থেকে তোর নতুন জীবন শুরু। ঋষি দেখ, এবার ফলন গতবারের তুলনায় দ্বিগুণ হয়েছে। সব সূর্য ভাইজানের কৃতিত্ব। সে যেভাবে দিনরাত এক করে বাগানের যত্ন নিয়েছে, আমাদের সবার চেয়ে বেশি পরিশ্রম ওই করেছে। আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করবার চেষ্টা করেছি ঋষি। এ মাটি আমাকে নতুন জীবন দিয়েছে। দিদি, এই মাসের লাভ দিয়ে আমরা ঋষি আর সুদীপার জন্য নতুন কাপড় কিনবো। নিশ্চয়ই,
বাবার আত্মা আজ শান্তি পেয়েছে। আমরা সবাই মিলে বাবার স্বপ্ন পূরণ করেছি। আমরা সবাই একসাথে আছে, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? হ্যাঁ, আমাদের এই শ্বশুর বাড়ি মানে জঙ্গলের ভেতরে আমাদের শুধু আশ্রয় দেয়নি গো, আমাদের লোভী থেকে মানুষ বানিয়েছে। ঠিক, গুপ্তধন মাটির নিচে থাকে না, গুপ্তধন থাকে পরিশ্রমে, সততায় আর পরিবারের ভালোবাসায়।